লিকুইফিকেশন অফ গ্যাসেস এন্ড থার্মাল কন্ডাকশন। তোমাদের সিলেবাসের তৃতীয় পেজ হচ্ছে তৃতীয় অধ্যায় হচ্ছে লিকুইফিকেশন অফ গ্যাসেস। ওখানে কিছু প্রসেসের নাম দেয়া আছে, আর হচ্ছে নাইট্রোজেন আর হাইড্রোজেনের লিকুইফিকেশন আছে। যাই হোক, আমরা দেখবো হচ্ছে সরাসরি আমরা অনলি লিকুইফিকেশন অফ গ্যাসেস প্রসিডিওর গুলা দেখবো। আর এর পরবর্তীতে আমরা একটা প্রসেস সম্পর্কে জানবো, যে কোনো একটা প্রসেস সম্পর্কে জানবো, আমাদের পরীক্ষায় লাগবে, পরীক্ষার জন্য। তো প্রথমে হচ্ছে লিকুইফিকেশন গ্যাসেস, এরা ডিফারেন্ট মেথডস অফ লিকুইফিকেশন গ্যাসেস, এরা বই আছে। মেথড অফ ফ্রিজিং মিক্সচার, আমরা জানি যে লিকুইফিকেশন গ্যাসেস আসলে কি। আসলে গ্যাসেস হচ্ছে লিকুইড করতে হবে। আমরা জানি যে লিকুইডকে যদি আমরা তাপ দেই, হিট দেই, তাহলে এর কি হয়, এর হচ্ছে অণুগুলোর কম্পন শক্তি বেড়ে যায় এবং ছোটাছুটি করতে থাকে, একটা থেকে আরেকটা অনেক দ্রুত চলে যায়, এর শক্তি বৃদ্ধি পেতে থাকে, ফলে এটা গ্যাসে রূপান্তরিত হয়। এখন গ্যাসকে যদি আমি লিকুইফিকেশন করতে চাই, তাহলে অবশ্যই আমাকে কি করতে হবে, প্রথমে এটা টেম্পারেচার কমাইতে হবে। টেম্পারেচার কমানোর বিভিন্ন প্রসেস আছে। একটা হচ্ছে সরাসরি টেম্পারেচার কমানো যায়, আবার প্রেসার কমিয়েও টেম্পারেচার কন্ট্রোল করা যায়। সাধারণত এখানে যে প্রসেস গুলো আছে সেগুলোতে সরাসরি টেম্পারেচার কমানোর প্রসেস নেই, এখানে প্রেসার কমানো বা ফ্রিজিং পয়েন্ট হচ্ছে তোমার আইস অ্যাড করে এটা প্রেসার কন্ট্রোল করে আর কি টেম্পারেচার কমানো যায়। টেম্পারেচার কমালে আমার গ্যাস থেকে লিকুইড রূপান্তরিত হবে। তো তার মধ্যে বিভিন্ন প্রসেস আছে। একটা হচ্ছে ফার্স্ট রাউন্ড মেথড অফ ফ্রিজিং মিক্সচার, হচ্ছে এভাপোরেশন অফ লিকুইড আন্ডার রিডিউসড প্রেসার। স্যার আপনি কি স্যার স্ক্রিন শেয়ার করছেন? স্ক্রিনটা তো দেখা যাচ্ছে না। আমি তো স্ক্রিন শেয়ারই আছি স্যার, কিছু তো দেখা যাচ্ছে না, শুধু পিডিএফ গুলো স্যার, ফাইল গুলো এসে আছে স্ক্রিনের সামনে। পিডিএফ? স্যার জি স্লাইডটা স্যার, দেখা যাচ্ছে না। স্লাইডটা দেখা যাচ্ছে। আচ্ছা, আমি তো শেয়ার স্ক্রিন থেকে নিয়ে আসলাম। স্যার মানে হচ্ছে ডকুমেন্টস এর নামটা দেখা যাচ্ছে কিন্তু স্লাইডটা ওপেন হয় নাই। ওপেন হয়নি। জি স্যার। স্যার স্লাইডটা ওপেন করতে হবে। আচ্ছা, আমরা তো এভাবেই করে থাকি। দেখা যাচ্ছে এখন? জি স্যার, ওইটার উপর ডাবল ক্লিক করলে মনে হয় স্যার স্লাইডটা ওপেন হবে। স্লাইড তো ওপেন করাই আছে, দেখা যাচ্ছে না? না স্যার, কোনো স্লাইড দেখা যায় না, শুধু ডকুমেন্টের নামটা দেখা যাচ্ছে। এভাবেই তো ক্লাস করে আসলাম রে, দেশের বাইরে থেকে। স্যার আমরা এখানে শুধুমাত্র লেকচার 1, লেকচার 2 এবং লেকচার 3 দেখতে পাচ্ছি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা।
এখন কি দেখা যাচ্ছে? না স্যার। না স্যার। না স্যার, দেখা যাচ্ছে না। স্যার ওটা মনে এখন হয়, কি দেখা যাচ্ছে? জি স্যার এখন দেখা যাচ্ছে। দেখা যায়। এখন আসছে স্যার। স্যার এখন দেখতে পাচ্ছি। আচ্ছা, এখন স্লাইড মোড শো হচ্ছে। আচ্ছা, এটা সম্পর্কে আমরা জানছি এবং পরে হচ্ছে মেথড of freezing mixture, evaporation of liquid under reduced pressure, adiabatic expansion of gases, Joule-Thomson expansion, regenerative cooling, adiabatic demagnetization of a paramagnetic salt। এখান থেকে আমরা 4 নম্বর যে প্রসেসটা আছে জুল থমসন এক্সপ্যানশন, এটা আমরা জানবো। একটা জুল থমসন এক্সপ্যানশন হচ্ছে একটা প্রেসারে একটা নলের মধ্যে প্রয়োগ নল, সেই নলের মধ্যে আমরা গ্যাসটাকে চালনা করব, করে আমরা এখানে প্রেসার কমাবো। প্রেসার কমলে অটোমেটিক এটা টেম্পারেচার কমে যাবে, ফলে আমরা গ্যাসটা লিকুইফিকেশন হয়ে যাবে। এই প্রসেসের রেজাল্ট জানতে হবে। আচ্ছা, এরপর হচ্ছে থার্মাল কন্ডাকশন। থার্মাল কন্ডাকশন ডিফারেন্ট প্রসেস রয়েছে, তোমরা জানো, এইচএসসি তে পড়ে আসছো, কন্ডাকশন, কনভেকশন, রেডিয়েশন। জি স্যার। ফার্স্ট ওয়ান কন্ডাকশন। কন্ডাকশন হচ্ছে যে একটা এই প্রসেসটাতে হিট একটা স্থান থেকে আরেকটা স্থানে ট্রান্সফার হবে, কিন্তু আচ্ছা এখানে একটা, আচ্ছা আমার কি মাউস দেখা যাচ্ছে? জি স্যার, মাউসের পয়েন্ট দেখা স্যার। যাচ্ছে। এখানে প্রথমে কি হবে, এর একপাশে আমরা যদি ধরো কঠিন পদার্থ তাপ দিতে থাকি, তাহলে একপাশে আমরা তাপ দিলে এখানে কম্পন, অণু কম্পন সৃষ্টি হবে, ফলে পার্শ্ববর্তী অণুকে কম্পন করবে এবং এদের শক্তি, আন্তঃআণবিক শক্তি বৃদ্ধি করবে এবং এর ফলে তাপ এক স্থান থেকে অন্য স্থানে সঞ্চালিত হবে। তবে এখানে কণাগুলো স্থানান্তরিত হবে না, শুধুমাত্র তাপ এক জায়গা থেকে আরেকটা জায়গায় স্থানান্তর হবে মাত্র। এটা হচ্ছে আমার কন্ডাকশন প্রসেস। আরেকটা হচ্ছে কনভেকশন প্রসেস। কনভেকশন প্রসেসে সাধারণত এটা তরল এবং বায়বীয় পদার্থে এটা হয়ে থাকে। সাধারণত এখানে তাপ দিলে প্রথমে মাঝখানের অণুগুলো, যেখানে আমি তাপ দিব সেখানকার অণুগুলো কম্পন হতে হবে এবং সেটা উপরে উঠে যাবে, পাশের যে কোল্ড অণুগুলো আছে সেই অণুগুলো আবার নিচে আসবে। এভাবেই ফ্লো, এইরকম ভাবে ফ্লো হতে থাকবে। ফলে আমার কি হবে, এইভাবে আমার পুরো পাত্রে তরল পদার্থ আমার তাপ সঞ্চালিত হবে। এখানে অণুগুলো সঞ্চালিত হয়, এখানে অণুগুলো সঞ্চালিত হয়, কিন্তু তাপ এক স্থান থেকে আরেক স্থানে যায় এবং মাধ্যমের দরকার হয়। আরেকটি মাধ্যম আছে, একটি প্রসেস আছে রেডিয়েশন। রেডিয়েশনে আমার সূর্যের আলো দেখা যাচ্ছে, সূর্যের আলো থেকে পৃথিবীতে আসছে, সেটার কোনো মাধ্যমের দরকার হয় না, সরাসরি এক স্থান থেকে আরেক স্থানে সঞ্চালিত হয় এবং কোনগুলো স্থানান্তরিত হয়। এভাবেই আমার তাপ এক স্থান থেকে আরেক স্থানে সঞ্চালিত হয়। এবং এই যে থার্মাল কন্ডাক্টিভিটি, থার্মাল কন্ডাক্টিভিটি কন্ডাকশন বিভিন্ন বিষয়ের উপরে নির্ভর করে। একটা হচ্ছে যে পদার্থের মধ্য দিয়ে যাচ্ছে সেই পদার্থের ক্ষেত্রফল এবং তাপমাত্রার পার্থক্য, এবং এই তাপটা যে সঞ্চালিত হচ্ছে, সঞ্চালন সাধারণত উচ্চ তাপমাত্রা থেকে সর্বনিম্ন তাপমাত্রার দিকে ধাবিত হয়। সেক্ষেত্রে আমার তাপমাত্রার পার্থক্যের উপরে নির্ভর করে। যদি তাপমাত্রার পার্থক্য সমান হয়ে যায়, পার্থক্য যখন জিরো হয়ে যায় বা দুই প্রান্তের পার্থক্য তাপমাত্রা সমান হয়, তাহলে সেক্ষেত্রে তাপ সঞ্চালিত হবে না। তাই তাপ সঞ্চালন নির্ভর করে তাপমাত্রার পার্থক্যের উপরে। আর হচ্ছে যে বস্তুটার মধ্যে দিয়ে তাপ সঞ্চালিত হচ্ছে সেই বস্তুটার পুরুত্বের উপরে নির্ভর করে এবং এক প্রান্ত থেকে অন্য প্রান্তের দূরত্বের উপরে নির্ভর করে। ক্ষেত্রফলের সাধারণত তাপ যে সঞ্চালিত হচ্ছে এই তাপ সঞ্চালনটা ক্ষেত্রফলের সমানুপাতিক এবং তাপমাত্রার পার্থক্যের সমানুপাতিক, এবং এখানে যে পুরুত্ব আছে সেই পুরুত্বের ব্যস্তানুপাতিক। পুরুত্ব যদি বেশি হয় তাহলে সেক্ষেত্রে তাপ সঞ্চালন কম হবে।
এবং সময়ের উপরে নির্ভর করে কত সময় এটা যাচ্ছে এক স্থান থেকে আরেক স্থানে সঞ্চালিত হচ্ছে তার উপরেও নির্ভর করে। যদি সব প্যারামিটার এক জায়গায় করা হয় তাহলে কিউ সমানুপাতিক a theta 1 minus theta 2 into t divided x, কিন্তু তোমরা ম্যাথমেটিক্সের মানুষ জানো যে সমানুপাতিক চিহ্ন উঠালে একটা সমানুপাতিক ধ্রুবক দিতে হয়। এখানে k একটি সমানুপাতিক ধ্রুবক, এটাকে বলা হয় কোএফিসিয়েন্ট অফ থার্মাল কন্ডাক্টিভিটি। এখানে a এবং থিটা 1 মাইনাস থিটা 2 t এবং x এই চারটা প্যারামিটার যদি 1 এক একক হয় তাহলে সেক্ষেত্রে q এবং k দুটো সমান হয়ে যায়। অর্থাৎ একক ক্ষেত্রফল বিশিষ্ট কোন বস্তুর মধ্যে তাপমাত্রার পার্থক্য 1 কেলভিন এবং একক সময়ে যদি একক পুরুত্ব বিশিষ্ট পরিবাহীর মধ্য দিয়ে তাপ এক স্থান থেকে অন্য স্থানে সঞ্চালিত হয় তাহলে যে পরিমাণ তাপ এক স্থান থেকে আরেক স্থানে সঞ্চালিত হবে সেটাই হচ্ছে কোএফিসিয়েন্ট অফ থার্মাল কন্ডাক্টিভিটি। তোমাদের এই ইকুয়েশনের মাধ্যমে তোমাদের এই থার্মাল কন্ডাক্টিভিটি ইউনিট এবং ডাইমেনশন ক্যালকুলেশন করতে হবে। এই তাপ সঞ্চালন দুই ধরনের হয়। আমাদের তাপ কন্ডাকশন ম্যাটেরিয়াল দুই ধরনের, একটা হচ্ছে ব্যাড কন্ডাক্টর, একটা হচ্ছে গুড কন্ডাক্টর। যেটার মধ্য দিয়ে আমার তাপ ইজিলি সঞ্চালিত হয় সেটা হচ্ছে তোমার গুড কন্ডাক্টর, আর যেটায় কিছু সামান্য পরিমাণ সঞ্চালিত হয় সেটা হচ্ছে ব্যাড কন্ডাক্টর। আমরা জানি সুপরিবাহী, কুপরিবাহী, অপরিবাহী। সুপরিবাহী যেটাকে বলে সেটা হচ্ছে সরাসরি গুড কন্ডাক্টর, আর ব্যাড কন্ডাক্টর হচ্ছে অপরিবাহী। আর কুপরিবাহী যার মধ্য দিয়ে তাপ সঞ্চালিত হয় না। তো আমরা এখানে শার্লিজ অ্যাপারেটর মেথড সেটা মাধ্যমে আমার গুড কন্ডাক্টরে তাপ সঞ্চালিত হয়। সেটা এইচএসসি তে হয়তো তোমরা দেখে আসছো, এক্সপেরিমেন্ট করে আসছো হয়তোবা। যাই হোক, যেহেতু কেমিস্ট্রি ম্যাথমেটিক্সের মানুষ এখানে এই প্রসেসটা বুঝাই দেব, কিন্তু এই প্রসেসটা হ্যাঁ শার্লিজ মেথডটা স্যার আমরা আগে পড়িনি কখনো, একটু ভালো করে আচ্ছা, বুঝাই দাও। যাই হোক, এখানে তিনটা প্রসেসে এখানে তাপ সঞ্চালিত হয়। চিত্রে দেখা যাচ্ছে যে স্টিম প্রবাহ এই পথে ইনসাইডে যাচ্ছে, পথে আউট হয়ে যাচ্ছে। এই যে স্টিম মাত্রা গরম প্রবাহ হট প্রবাহের দিক দিয়ে যাচ্ছে, ফলে কি হচ্ছে, এটা একটা কঠিন পদার্থ। এই কঠিন পদার্থের মধ্যে দিয়ে তাপ সঞ্চালিত হবে। এই যে পদার্থের মধ্যে দিয়ে তাপ সঞ্চালিত হবে তার পুরুত্ব হচ্ছে ডি, ক্যাপিটাল ডি, এবং এক জায়গা থেকে আরেক জায়গায় যাবে এর দৈর্ঘ্য হচ্ছে ডি। ডি হচ্ছে এখানে দুটো থার্মোমিটার আছে, এখানে যখন তাপ যাচ্ছে তখন T1 থার্মোমিটারে তাপমাত্রা বৃদ্ধি পাবে এবং পরবর্তীতে এখানে তাপমাত্রা T2 তে থার্মোমিটার 2 তে তাপমাত্রা বৃদ্ধি পাবে। তবে তাপমাত্রা T2 চাইতে T1 টা বড়, যেহেতু প্রথমেই আমার এই তাপমাত্রাটা বৃদ্ধি পাচ্ছে। এবং এখানে একটা পানির প্রবাহ দেয়া আছে, এখানে দুটো থার্মোমিটার দেয়া আছে। একটা থার্মোমিটার একটা প্রান্ত দিয়ে আমার কোল্ড ওয়াটার যাচ্ছে, আরেকটা দিয়ে আমার এখান দিয়ে কোল্ড ওয়াটার যাচ্ছে। তারপরে এখানে এই পথ দিয়ে এটা আমার হট ওয়াটার চলে যাচ্ছে। হট ওয়াটার যাচ্ছে কেন? কোল্ড ওয়াটার যখন এখানে প্রবেশ করছে কিন্তু এই প্রান্তটা গরম হয়ে আছে, যখন তাপ সঞ্চারিত হয় তখন এই প্রান্তটা গরম হয়ে যায়, ফলে এই হিটের কারণে আমার এই ঠান্ডা পানিটা গরম হয়ে যায় এবং এই গরম পানিটা এখানে এই পাত্রে সংযুক্ত হচ্ছে। এখানে তিনটা প্রসেসে কাজ করে। আমরা দেখে আসছি প্রথম প্রিভিয়াস স্লাইডে যে তিনটা প্রসেস আছে। তিনটা প্রসেস: কন্ডাকশন, কনভেকশন আর হচ্ছে রেডিয়েশন। এখানে স্টিম যে যাচ্ছে এক প্রান্ত থেকে আরেক প্রান্তে চলে যাচ্ছে, বের হয়ে যাচ্ছে, এটা হচ্ছে রেডিয়েশন। যখন এখানে কঠিন পদার্থ তাপ সঞ্চারিত হচ্ছে এবং এটা থেকে এখানে বের হয়ে তাপ সঞ্চারিত হচ্ছে, সেটা হচ্ছে আমার কন্ডাকশন। আর কনভেকশন হচ্ছে এখানে যে পানিটা প্রবাহ হচ্ছে, কোল্ড ওয়াটার হচ্ছে এবং কোল্ড ওয়াটার কালে সঞ্চালিত হচ্ছে এবং এখানে আমরা হট ওয়াটার পাচ্ছি, এটা হচ্ছে তোমার কনভেকশন। এখানে যখন তাপমাত্রা সঞ্চালিত হয় তখন এই
থার্মোমিটারে প্রথম থার্মোমিটার এবং দ্বিতীয় থার্মোমিটারের তাপমাত্রাটা ধীরে ধীরে এটা বাড়তে থাকে এবং একসময় নির্দিষ্ট হয়ে যায়। এখানে তাহলে এখান থেকে এই থার্মোমিটার তাপ আসলে সঞ্চালিত হচ্ছে, আমরা মেজারমেন্টে দেখতে পাচ্ছি থিটা 1 থেকে এই থার্মোমিটার 1 থেকে থার্মোমিটার 2 তে তাপমাত্রা সঞ্চালিত হচ্ছে এবং সেক্ষেত্রে দূরত্ব হচ্ছে d এবং এই সি পাথ দিয়ে আমার তাপমাত্রা যাচ্ছে এবং এখানে কি পরিমাণ তাপমাত্রা সঞ্চালিত হচ্ছে, কি পরিমাণ তাপ সঞ্চালিত হচ্ছে সেটা নির্ভর করে এখান থেকে কি পরিমাণ পানি আমরা সংগ্রহ করছি। এটা তাপমাত্রা নির্দিষ্ট হয়ে যাওয়ার পরে কিছু সময় পর আমরা এখানে পানি 1 মিনিটে বা 5 মিনিটে কতটুকু পানি সঞ্চালিত হচ্ছে সেটা আমরা সংগ্রহ করতে পারবো। আমরা জানি তাপগতিবিদ্যার সূত্র থেকে জানি যে গৃহীত তাপ সমান হচ্ছে বর্জিত তাপ। এখান থেকে তাপ কি পরিমাণ গৃহীত হচ্ছে সেটা নির্ভর করবে এই দুটো থার্মোমিটারের তাপমাত্রার পার্থক্যের উপরে। আর বর্জিত তাপ এখানে যে তাপমাত্রা পানি যাচ্ছে, ঠান্ডা পানি যাচ্ছে এবং এখানে গরম হচ্ছে, এখানে কি পরিমাণ পানি তাপ সঞ্চালিত হচ্ছে সেটা হচ্ছে বর্জিত তাপ। এই গৃহীত তাপ এবং বর্জিত তাপ দুটো তাপ সমান। যে হিট ট্রান্সফার হচ্ছে বিটুইন থার্মোমিটার 1 এবং 2 সেটা কি বলে সেটা হচ্ছে এই ডিস্টেন্সে এবং সেটার ফর্মুলা হচ্ছে আমরা প্রথম ইকুয়েশন প্রিভিয়াস স্লাইডে দেখে আসছি q ডিভাইডেড টি বা টি এপাশে আসতে পারে q সমান হচ্ছে k a t1 - t2 ইনটু t ডিভাইড বাই d। একটা আছে যে এখান থেকে যখন আমার যদি এটার যদি সিলিন্ড্রিক হয়, এটা যদি তোমার সার্কুলার হয় তাহলে ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কয়ার। এখানে যে পরিমাণ পানি আমার সঞ্চালিত হচ্ছে আমরা ধরেই নিচ্ছি সি হচ্ছে এর তাপ আপেক্ষিক তাপ আর এম হচ্ছে তোমার কি পরিমাণ পানি এখানে সঞ্চালিত হচ্ছে, কোল্ড থেকে হট হচ্ছে সেটা আমরা এখান থেকে সংগ্রহ করব এবং সেই পরিমাণ হচ্ছে এম এবং তাপমাত্রা পার্থক্য এই T3 এবং T4 এর পার্থক্য হচ্ছে ডেল্টা টি। এটা হচ্ছে গৃহীত তাপ। আমরা জানি যে এটা বর্জিত তাপ, এটা হচ্ছে গৃহীত তাপ বর্জিত তাপ দুটো সমান। সেক্ষেত্রে সরাসরি এই দুটো ক্যালকুলেশন করলে k = mc * t3 - t4 d pi r স্কয়ার t1 - t2 * t এই ইকুয়েশন দিয়েই আমরা আসলে এখান থেকে এই কঠিন পদার্থের গুড কন্ডাক্টর এর জন্য আমরা থার্মাল কন্ডাক্টিভিটি নির্ণয় করতে পারি। এছাড়া আরেকটি আছে লিস মেথড, যেটা লিস মেথড ফর ব্যাড কন্ডাক্টর। এখানে ব্যাড কন্ডাক্টর প্রসেসটা একটু ভিন্ন। এটা হচ্ছে লিস মেথড বা ডিস মেথড। এখানেও তাপমাত্রা গরম প্রবাহ এই পথে সঞ্চালিত হয় এবং এই পথ দিয়ে বের হয়ে আউট হয়ে যায়। এটা একটা এবং এখানে দুটো থার্মোমিটার আছে, এক থার্মোমিটার 1 আর থার্মোমিটার 2। এখানে ডিস্ক আছে দুইটা, একটা হচ্ছে এটা হচ্ছে ডিস্ক ডি, এটা হচ্ছে ব্যাড কন্ডাক্টর এবং এটা আরেকটা ডিস্ক আছে। এখানে মূলত এখান দিয়ে তাপ প্রবাহিত হয়, গরম প্রবাহ, ফলে এই চেম্বারটা স্টিম চেম্বারটা গরম থাকে এবং যখন এখান ব্যাড কন্ডাক্টরের মধ্য দিয়ে সামান্য পরিমাণ তাপ সঞ্চালিত হয় এবং এখানে এসে এই তাপমাত্রার দিয়ে গরম হতে থাকে, ফলে তাপ কি পরিমাণে সঞ্চালিত হচ্ছে সেটা আমরা এখান থেকে পেয়ে যাব এবং এই পুরো প্রসেসটাই এখানে একটি স্ট্যান্ডের মাধ্যমে ঝোলানো আছে। যদি ঝুলানো না হয় তাহলে কি হতে পারে সেটা হচ্ছে এখানে একটি টেবিলের উপরে যদি রাখা হয় তাহলে কঠিন পদার্থ তাপ সঞ্চালিত হতে পারে। সেক্ষেত্রে কি পরিমাণ আসলে তাপ সঞ্চালিত হচ্ছে এখান থেকে এখানে, সেক্ষেত্রে আমার এটা সম্পর্কে জানা যাবে। আরেকটি বিষয় এখানে যে দেখতে পাচ্ছ এখানে পাশে হচ্ছে কালো একটি পর্দা দেয়া আছে বা পরীক্ষার ক্ষেত্রে আমরা তুলা ইউজ করতে পারি কারণ তুলাটা হচ্ছে তাপ কুপরিবাহী, ফলে এখান থেকে তাপ বাইরে যাবে না, বাইরে থেকে তাপ এখান ভিতরে প্রবেশ করতে পারবে না, ফলে এটা আমার পুরোটাই কন্ডাক্ট ম্যাটেরিয়াল থাকবে। এখানেও আমার তাপ সঞ্চালনের জন্য যাতে বাইরে যেতে না পারে বা এখানে ভিতরে ঢুকতে না পারে এই কারণে আমার তাপ কুপরিবাহী পদার্থ দিয়ে আটকানো থাকবে এবং এখান থেকে কি হবে তাপ সঞ্চালনের মাধ্যমে এখানে
থার্মোমিটার T3 T1 T2 বাড়তে থাকবে। এভাবে আমার চলতে থাকবে, একসময় এটা টেম্পারেচার স্থির হয়ে যাবে। পরবর্তীতে এই উপরের চেম্বারটা সরিয়ে শুধুমাত্র এই ডিস্ক থেকে আমরা তাপ দিতে থাকবো। তাপ দিলে আমার কি হবে, তাপমাত্রা বাড়তে থাকবে। একসময় যে তাপমাত্রা স্থির হয়ে যাবে তার থেকে 10 থেকে 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধি ইনক্রিজ করব। পরে আমার তাপমাত্রা সরিয়ে দিয়ে কি বলে, যেটা দিয়ে আমি তাপ দিব, মোমবাতি বা যে বার্নার দিয়ে তাপ দিব, সেইটা সরিয়ে দিয়ে এখান থেকে তাপ টাইম স্টপ ওয়াচ দিয়ে আমরা মেজারমেন্ট করব। এখান থেকে কি পরিমাণ তাপ সঞ্চালিত হচ্ছে বা তাপ বের হয়ে যাচ্ছে সেটা আমরা নির্ণয় করব শুধুমাত্র ডিস্ক থেকে। এখান থেকে আমরা মনে করি যে এখানকার যে ব্যাক কন্ডাক্টর ইউজ করা হয়েছে, ডিস্ক ইউজ করা হয়েছে, এটার পুরুত্ব হচ্ছে ডি এবং রেডিয়াস হচ্ছে আর এবং এর মাসটা হচ্ছে এম এবং স্টিম প্রবাহ, এটার তাপমাত্রা, এই থার্মোমিটার তাপমাত্রা θ1, এই থার্মোমিটার তাপমাত্রা θ2। অবশ্যই θ1 তো বড় θ2 এর সাথে, যেহেতু এটা স্টিম প্রবাহে আছে আর এটা হচ্ছে কোল্ড ডিস্কে আছে, তাই θ1 টা বড়। এবং এই আমরা মনে করি এটার থার্মাল কন্ডাক্টিভিটি কে এবং রেট অফ কুলিং θ1 ইকুয়াল আর। এখানে আর ইউজ করা হয়েছে। আমরা আমরা এটা রেট অফ কুলিং বলতে এখানে তাপমাত্রা যেটা আছে সেখান থেকে তাপমাত্রা হ্রাস পেতে থাকবে, কারণ তখন আমাদের তাপমাত্রা দেওয়াটা বন্ধ হয়ে যাবে। ফলে এখান থেকে আমার তাপমাত্রা কি হারে হ্রাস পাচ্ছে সেটা আমাদের নির্ণয় করতে হবে। এবং এখান থেকে যে পরিমাণ প্রবাহ এই স্টিম এ থেকে সি তে যাচ্ছে সেটার অ্যামাউন্ট নির্ভর করে একক হারে কে সমান কে θ1 - θ2 বাই টি। এখানে কিন্তু আমরা প্রিভিয়াস স্লাইডে দেখছি যেটা এখানে একটা টি ছিল, যেটা আমরা এখানে কিউ ছিল হচ্ছে অ্যামাউন্ট অফ হিট, বাট এখানে কিউটা হচ্ছে অ্যামাউন্ট অফ হিট পার সেকেন্ড, তাই এখানে টি দরকার পড়ছে না। আরেকটা স্টেজে কি হবে, এটা যখন আমার পূর্বে বলছিলাম যে এটা আমরা পুরাটা সরিয়ে শুধুমাত্র একটা ডিস্কে এই ব্যাক কন্ডাক্টর তাপ দিব, তাপ দিলে এটা তাপমাত্রা বাড়তে থাকবে। ফলে কি হবে, এখান থেকে তাপ পরবর্তীতে এখান থেকে শুধুমাত্র তাপ সঞ্চারিত হবে। স্টপ ওয়াচ দিয়ে আমরা নির্ধারণ করব যে কি পরিমাণ তাপমাত্রা, কি কত সময়ে কত তাপমাত্রা কমছে সেটা আমরা নির্ধারণ করব। পরে এখান থেকে যে তাপমাত্রার পার্থক্য আসবে ডি থিটা বাই ডিটি, সেটা আমরা অ্যামাউন্ট অফ হিট পার সেকেন্ড করতে পারবো। এখানে দুটো ইকুয়েশন যদি আমরা সেভ করি, এখানে আরেকটি বিষয়, এখান থেকে যে তাপ হারানো, এটা যখন এখান থেকে এখানে আসলো তখন এখানে তাপমাত্রার যে পরিবর্তন হলো সেটা ছিল হচ্ছে গৃহীত তাপ। যখন এটা সরিয়ে ফেলে শুধুমাত্র ব্যাক কন্ডাক্টরে তাপ দিলাম এবং তাপ থেকে যখন তাপটা বাইরে বেরিয়ে আসছে সেটা হচ্ছে তাপ বর্জন। তাই এটা গৃহীত তাপ বা বর্জিত তাপ সমান, তাই এটাও যদি সমান করা হয় তাহলে এটা আসবে। এখন ডি থিটা বাই ডিটি এটা তো আমরা ক্যালকুলেশন করে বের করতে পারছি না, সেক্ষেত্রে আমরা দ্বিতীয় প্রসেস যেটা করলাম সেখান থেকে আমরা স্টপ ওয়াচের মাধ্যমে টেম্পারেচার গণনা করব। সেক্ষেত্রে আমরা এখানে একটা গ্রাফ দেখতে পাচ্ছ, সেটা হচ্ছে টাইম ভার্সেস টেম্পারেচার ভার্সেস টাইম। এখান থেকে আমরা স্লোপ পেয়ে যাব ডি থিটা বাই ডিটি। এই স্লোপটা নিয়ে আমরা এখানে আসলে প্রকৃতপক্ষে ক্যালকুলেশন করব। তো এই চ্যাপ্টারে দুটো চ্যাপ্টার, একটা হচ্ছে লিকুইফিকেশন অফ গ্যাসেস আর একটা হচ্ছে থার্মাল কন্ডাকশন। থার্মাল কন্ডাকশনে মেইনলি হচ্ছে তোমার তিনটা প্রসেস সম্পর্কে জানা এবং থার্মাল কোএফিসিয়েন্ট অফ থার্মাল কন্ডাক্টিভিটি সম্পর্কে জানা। এবং এরপরে হচ্ছে আমার গুড কন্ডাক্টর এবং ব্যাড কন্ডাক্টর কি জিনিস, গুড কন্ডাক্টরে আমার থার্মাল কন্ডাক্টিভিটি কিভাবে নির্ণয় করতে হয় একটা একটি প্রসেস, আর ব্যাড কন্ডাক্টরের ক্ষেত্রে কিভাবে আমার থার্মাল কন্ডাক্টিভিটি নির্ণয় করতে হয় এটা একটা প্রসেস। এই প্রসেস পর্যন্ত তোমার ফোর্থ চ্যাপ্টার যেটা থার্মাল কন্ডাকশনের চ্যাপ্টার আছে এটার মধ্যে অন্তর্গত। আমরা আগামী দিন যেটা দেখবো সেটা হচ্ছে রেডিয়েশন আর ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স, এটা একটু পড়তে পারে, ক্লাস দেখাইতে পারি। আর আরেকটি বিষয় হচ্ছে এখানে আমরা এই চ্যাপ্টারে
থার্মাল কন্ডাকশন বা আগের যে কাইনেটিক থিওরি অফ গ্যাসেস ছিল, ওখানে যে কোশ্চেনগুলো আমরা করেছি, যেটা আমরা ইকুয়েশন গুলো পড়েছি, আমাদের ম্যাথমেটিক্স গুলো সেই ইকুয়েশনই হবে, এর চাইতে ছাড়া অন্য কিছু হবে না। তো আজকে এ পর্যন্তই, এই লিস্ট মেথড পর্যন্তই। স্যার এখান থেকে কোশ্চেন কেমন হবে? স্যার এই থিওরি গুলো মানে এগুলো কি থিওরি টাইপের? হ্যাঁ, থিওরি প্লাস হচ্ছে ম্যাথমেটিক্স টাইপের। এখানে এই ইকুয়েশন থেকে তোমার ম্যাথমেটিক্স আসবে। যে ইকুয়েশন গুলো এখানে দেখানো হচ্ছে, স্লাইডে যেগুলো দেখানো হচ্ছে, সেই ইকুয়েশন রিলেটেডই ম্যাথমেটিক্স থাকবে, প্লাস এখানে যে থিওরিটিক্যাল থাকবে সেগুলা। এখানে থার্মাল কন্ডাকশনে মেইনলি হচ্ছে এই তিনটা প্রসেস সম্পর্কে ব্যাখ্যা, পার্থক্য, থার্মাল কোএফিসিয়েন্ট অফ থার্মাল কন্ডাক্টিভিটি, তারপরে ব্যাড কন্ডাক্টর কি জিনিস, গুড কন্ডাক্টর কি জিনিস, গুড কন্ডাক্টরে থার্মাল কন্ডাক্টিভিটি নির্ণয়, ব্যাড কন্ডাক্টরে থার্মাল কন্ডাক্টিভিটি নির্ণয়। এটা এই পর্যন্তই। ঠিক আছে, আর কোনো কোশ্চেন আছে? জি স্যার। স্যার নেক্সট ক্লাস স্যার কিভাবে নেবেন স্যার? নেক্সট ক্লাস বুধবারে হবে 3টার দিকে। স্যার আমাদের ক্লাসগুলো স্যার 10টা-11টার দিকে স্যার দিলে ভালো হয়, এই সময়টা তো অনেকে আসলে স্যার। হয়েছে কি, 10টা-11টার দিকে আমার ক্যাম্পাসে থাকি। ক্যাম্পাসে এখন আমি রুম সেরকম ভাবে নেইনি। রুম যদি আমার থাকে তাহলে সেক্ষেত্রে আমি রুমে বসে তোমাদের ক্লাস নিতে পারি। এছাড়া আসলে যেহেতু আমার ক্যাম্পাসে সেরকম ভাবে পরিস্থিতি নাই, তাই আমাকে বিকালে অথবা সন্ধ্যার পরে ক্লাস নিতে হবে। জি স্যার। আচ্ছা স্যার। স্যার তাহলে ক্লাস শনি সোম বুধ 3টার সময় হবে। স্যার আপনি হ্যাঁ, ক্লাস হ্যাঁ, 3 হ্যাঁ, মানে স্যার আপনি 3 দিন নিতে চাইছেন, মানে এটা শনি সোম বুধ। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তাহলে স্যার এই টাইমটাই স্যার ঠিক থাকুক স্যার, শনি সোম বুধ স্যার 3টার সময়, এটাই স্যার ভালো হবে স্যার। তোমাদের সিআর হিসেবে কে প্রেজেন্ট আছে এখানে? জি স্যার। কে আছো? স্যার ইসমাইল ইমন আছে, মাইশা আছে, কথা বলো। স্যার লিংক আচ্ছা, আমাকে আজকে আজকে দেখতে পাচ্ছি 35 জন। এই 35 জনের লিস্ট আমাকে দিবা আজকে। স্যার স্যার কি 38 জন ছিল স্যার, মানে আপনি দিয়ে মোট 38 জন ছিল, বোধহয় দুই একজনের লুজ কানেকশন হওয়ার কারণে চলে গেছে হয়তোবা। আচ্ছা, তাহলে এই আমি নাম 38 লিখে জনের নিয়েছি। রোল নাম্বার আমাকে দিবা, ঠিক আছে? ঠিক আছে আচ্ছা, স্যার, স্যার। আমি মেল করে দিব আপনাকে। আচ্ছা, স্যার আমরা ফিজিক্সের জন্য কোন বই পড়বো? আমি তো গত ক্লাসে দিয়ে দিয়েছি। স্যার এই জি স্লাইড স্যার। পড়লেই হবে, বই পড়া লাগবে না? ও আচ্ছা, না ঠিক না, আছে। বইয়ের থেকে আমি স্লাইড করাচ্ছি, কিন্তু বইটা তো আমি দিয়ে দিয়েছি গত সপ্তাহে, স্যার ওটার কি গত পিডিএফ ক্লাসে। পাওয়া যাবে? আমি হচ্ছে নেটে সার্চ দিয়ে দেখলাম, ওটার হচ্ছে সেভাবে কোনো পিডিএফ নাই। একটা পিডিএফ পাইলাম, সেটার মানে হাফ আছে, মানে সব চ্যাপ্টার নাই, অনেক আচ্ছা, টপিকই নাই। এখন আমার কাছে যে হার্ড ডিস্ক ডিভিডি আছে, ওই ডিভিডি যদি কাজ করে তাহলে হয়তো আমি দিতে পারবো, এছাড়া দিতে পারবো না। আমার কাছে একটা ডিভিডি, আমি দেখতে পাচ্ছি তো আমার কাছে একটা ডিভিডি আছে। আমি ডিভিডিটা চেক করে তারপরে যদি থাকে তাহলে মেইলে পাঠাইতে পারবো। ঠিক আছে জি স্যার। স্যার। স্যার আজকে তবে স্লাইডগুলো একটু মেইল করে দিন। হ্যাঁ, অপটিক্সটা পাওয়া যাবে, অপটিক্সটা আছে মনে হয়, সফট কপি মনে হয় অনলাইনে আছে। জি স্যার। ঠিক আছে, আজকের মতো এ পর্যন্তই। তোমরা তাহলে আমি এখন ইমেল করে দেব, তোমরা হচ্ছে এই নামগুলো আমাকে পাঠাবা, রোল নাম্বারগুলো পাঠাবা। জি স্যার, আচ্ছা, আমি তোমাদের তো 2-1 চলছে, তোমরা কি আগে যে 40 জন ভর্তি হয়েছিল 40 জনই আছো না কি কমছে? জি স্যার, এখনো আছে, সবাই আছে। আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে, আজকের মতো এই পর্যন্ত। আসসালামু আলাইকুম স্যার। স্যার আদাব। স্যার